করোনার আবার বারবারন্ত। হ্যাঁ, প্রতিটি চ্যানেলে, পোর্টালে এখন শুধু করোনা। যেমনটা বলেছিলাম বহু আগেই, এক মাঘে শীত যায় না। One swallow does not make a summer. কিন্তু এই যে করোনা, এই করোনার বারবারন্তের মাঝখানে, আবহের মাঝখানে নতুন ঢেউয়ের আগমন বার্তার যে প্রচার, তারই মাঝখানে একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, মেইনস্ট্রিম প্রতিটি পত্রপত্রিকায় খবরটি স্থান পেয়েছে। প্রিন্টেড মিডিয়া বলুন, ডিজিটাল মিডিয়া বলুন, মানে প্রিন্টেড ভার্সন, ডিজিটাল ভার্সন, সর্বত্র এই খবরটি হু হু করে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখন খবর অ্যাকচুয়ালি শুধুমাত্র ছড়িয়ে পড়ে এমন নয়, সুপরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়। কি খবরটি কি আপনারা ইতিমধ্যেই জানেন। আমার অনেক সহযোদ্ধা পাঠক এই খবরটিকে শেয়ার করেছেন, আমাকে কেউ কেউ হোয়াটসঅ্যাপেও দিয়েছেন। কি খবর? করোনা রোগীকে মেরে ফেলার নির্দেশ। হ্যাঁ, করোনা রোগীকে মেরে ফেলার নির্দেশ। খবরটি খুব ইন্টারেস্টিং এই কারণে, খবরটি বেশ আপাতভাবে দেখতে গেলে অবশ্যই অমানবিক এবং সনসনিখেজ। আর তাই এই যে মেরে ফেলার নির্দেশ একজন ডাক্তার দিচ্ছেন, একজন চিকিৎসক আরো একজন চিকিৎসককে দিচ্ছেন, এই বিষয়টি একটা বাড়তি মাত্রা যোগ করে, একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করে, যে একজন চিকিৎসক আরো একজন চিকিৎসককে বলছেন, সেটা আবার অডিও ক্লিপ হিসেবে রেকর্ডেড হচ্ছে। কি বলছেন? ওই মহিলাকে মার্জনা করবেন, ওই মহিলাকে মেরে দাও। কেন কেন? মহারাষ্ট্রের লাটুরে একটি, ভালো করে খবরটি খেয়াল করবেন, লাটুরের একটি সরকারি হাসপাতালের এই ঘটনাটি ঘটেছে এবং যিনি এই নির্দেশ দিয়েছিলেন তার নাম ডক্টর শশীকান্ত দেশপাণ্ডে, এরকমই খবরে আমরা জানতে পাচ্ছি। আর যাকে নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনাচক্রে, তার নামও কিন্তু অভিন্ন, এক এবং অভিন্ন। কি নাম তার? ডক্টর শশীকান্ত ডাঙ্গে। হ্যাঁ, তিনি সেই সময় একটি কোভিড, আপনারা তো জানেন যে সেই সময় বহু কোভিড হাসপাতাল, এমনকি হাসপাতাল না হলেও আশপাশের, মানে হাসপাতালের আশপাশের কোনো বিল্ডিংকে কোভিড ওয়ার্ডে পরিণত করা হয়েছিল চিকিৎসার কারণে, আইসোলেশনের কারণে, অনেক অনেক কারণে। সেই কারণগুলো আমার পাঠক সহযোদ্ধারা জানেন। তো তেমনি একটি করোনা চিকিৎসালয়ের চিকিৎসক ছিলেন ডক্টর শশীকান্ত ডাঙ্গে। তাকে নির্দেশ দিচ্ছিলেন এক জেলা সার্জন, তার নাম শশীকান্ত দেশপাণ্ডে। যদ্দূর আমি পড়লাম, নামে কিছু যায় আসে না, খবরটি কেন ঠিক এই সময়ে, টাইমিং, আমি বারবার বলেছি, যখনই কোনো খবর ভাইরাল হয়
ছড়ানো হয় গভীরে যাবেন, বিশ্লেষণ করবেন এবং সর্বোপরি সময়টিকে বোঝার চেষ্টা করবেন যে এই সময়ে এই খবরটির তাৎপর্য কি, কেন এই খবরটি এলো মিডিয়াতে। মেন স্ট্রিম মিডিয়ার কথায় আমি বারবার করে বলছি। তো নামে কিছু যায় আসে না, শশীকান্ত দেশপাণ্ডে, শশীকান্ত ডাঙ্গে, বিনোদ, প্রমোদ, ভার্গব, যে কোনো নাম হতে পারে। হোয়াটস ইন এ নেম, অন্তত এই ক্ষেত্রে তো প্রশ্নই আসে না। তো আপনারা কি প্রশ্ন করেছেন এই খবরটি নেপথ্যে আর কি কি থাকতে পারে? আমার সহযোদ্ধা যারা তারা হয়তো প্রশ্ন করেছেন, কিন্তু যারা ছড়াচ্ছেন তাদের মধ্যে এই ছড়ানোর যে ভূমিকা একটু তো লেখা উচিত ফেসবুকে। তারা শুধু ছড়িয়েই চলেছেন, শেয়ারই করে চলেছেন, তাদের মতামতগুলো দেখতে পেলাম না সেক্ষেত্রে, শুধু শেয়ার। তাই আমি নিশ্চিত নই, তবে আমার দৃঢ় বিশ্বাস কেউ কেউ নিশ্চয়ই ধরতে পেরেছেন, যারা প্রকৃত সহযোদ্ধা, পাঠক, নিউ ওয়ার্ল্ড অর্ডার ব্যাপারটা বোঝেন, করোনা প্যান্ডেমিকের ব্যাপারটা বোঝেন। আসুন, এই ভিডিওর শিরোনাম, এই লাইভের শিরোনাম, এটি মূল বিষয়। করোনা রোগীকে মেরে ফেলার নির্দেশ। প্রথমেই আমি আসি টাইমিং, সময়। এই অডিও ক্লিপটি কখন ভাইরাল হলো? যখন আরো একবার করোনা ফিরে এলো, মানে ফিরিয়ে আনা হলো, ঠিক সেই আবহে এটি ভাইরাল হলো। ফোর্থ ওয়েভ বলছেন অনেকে, এটা নাকি চতুর্থ ঢেউ হতে চলেছে। সেই আবহে অডিও ক্লিপটি ভাইরাল হলো, মেন স্ট্রিম মিডিয়াতে জায়গা করে নিল। এখনো দেখবেন ছড়ানো চলছে, শেয়ার করা চলছে। আচ্ছা, এই খবরটি তাহলে এই করোনা আবহে কেন ছড়ানো হলো, কি উদ্দেশ্যে ছড়ানো হলো, টাইমিংটা আগে মাথায় রাখুন, তারপরে আমি খবরটিতে আসছি। খবরটি কি? খুব সংক্ষেপে, এক মহিলা, এক নারী, ইসলাম ধর্মাবলম্বী নারী, এবং তার স্বামীর নামও দেওয়া আছে, নারীটির নামও দেওয়া আছে। এখানে কিন্তু নামটা ইম্পর্টেন্ট, এই ক্ষেত্রে কিন্তু নামটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি আসছি, পরে আসছি। এবং ওই যে শশীকান্ত ডাঙ্গে, শশীকান্ত পাণ্ডে, এই নামগুলো নামে কি আসে যায় আগে বললাম বটে, কিন্তু এই ক্ষেত্রেও এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তবে শশীকান্তের জায়গায় রমাকান্ত হতে পারত, কোনো সমস্যা নেই। তবে ওই যে এই নামটি যে ধর্মকে চিহ্নিত করে, সেই ধর্মের ব্যক্তি হওয়াটা জরুরি ছিল, জরুরি ছিল কিন্তু, বা জরুরি, এটা মাথায় রাখতে হবে। কেউ কেউ একটু একটু ভাবতে পারছেন মনে হয়, অল্প অল্প করে ভাবছেন বা ভাবনা শুরু করেছেন। আসুন খবরটি দেখে নেওয়া যাক এক ঝলক সংক্ষেপে। তো এই নারীটি 15ই এপ্রিল লাতুরের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খেয়াল করুন, সরকারি, উদ্ধৃতির মধ্যে রাখুন, সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্বামীও সেই সময় উপস্থিত ছিলেন যখন এই কথোপকথনটি হচ্ছিল, এবং এই স্বামী সেই কথোপকথনটি রেকর্ড করেন বলে খবরে বলা হয়েছে। এই মহিলার স্বামী, হাজব্যান্ড। কথোপকথনটি কি? ওই মহিলাকে মেরে দাও। তার আগে সেই ইসলাম ধর্মাবলম্বী নামটি ব্যবহার করা হয়েছে, কি যেন দায়মিরা না কি রকম একটি নাম, পদবী, আমার এক্সাক্ট মনে নেই, মনে পড়ছে না। মহিলাকে মেরে দাও কেন বললেন তিনি? এখানেও খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, আগে খবরটি শুনে নিন।
বললেন যে কোভিড চিকিৎসার সরঞ্জাম অর্থাৎ প্যারাফার্নালিয়া বলুন বা প্রভিশনস বলুন, যেভাবে বলুন, যথেষ্ট নেই, অপ্রতুল। মানে এত এত রোগী ভর্তি হচ্ছে যে চিকিৎসা করা যাচ্ছে না, চিকিৎসার সরঞ্জাম নেই, অপ্রতুল, অভাব। তিনি প্রশ্ন করছেন, আবার প্রশ্ন করেছেন, সেখানে কথোপকথনে রয়েছে, আপনারা অনেকে শুনেছেন, বেড খালি আছে কিনা, মানে আর কোনো বেড খালি আছে কিনা, মানে করোনা রোগীর জন্য কোনো বেড খালি আছে কিনা। উত্তরে বলা হচ্ছে, আরেক শশীকান্ত জানাচ্ছেন যে না, নেই। সেই সময় তখন তাকে বলা হয় যে ওই মহিলাকে মেরে দাও। তখন সেই ডাক্তার তাকে বলেন, আরেক শশীকান্ত যিনি চিকিৎসা করছিলেন, সেই সার্জন, জেলার সার্জনকে বলেন, অক্সিজেন ইতিমধ্যেই নাকি কমিয়ে টমিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে আর কি অডিও ক্লিপে। এই পর্যন্ত মোটামুটি। তারপরে কি হলো, সেই সময় সেই ভদ্রলোক মানে তার স্বামী উপস্থিত ছিলেন বেডের পাশে, তিনি নাকি সেটি রেকর্ড করেন। মার্জনা করবেন, সে করতেই পারেন। তারপরে কি হয়, 10 দিন ভর্তি ছিলেন সেই মহিলা, সেই নারী। তারপরে তিনি নাকি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ভালো, তিনি বাড়ি ফিরেছেন, অন্তত মেরে দেওয়া হয়নি, খুব ভালো ব্যাপার, বাড়ি ফিরতে পেরেছেন। তো এই যে ঘটনা, এটা সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, এবং পুলিশ তৎপর হয়ে উঠেছে এবং সেই ডাক্তারের বিরুদ্ধে বা ডাক্তারদ্বয়ের বিরুদ্ধে, বিশেষ করে যিনি নির্দেশ দিয়েছিলেন তিনিই তো কালপ্রিট। ইচ্ছাকৃত খুনের অভিযোগ, খুন তো হয়নি, যাই হোক, খুনের অভিযোগ বা খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত চলছে, গ্রেপ্তারও সম্ভবত করা হয়েছে, আমি নিশ্চিত নই, ইত্যাদি ইত্যাদি। বেশ, তাহলে এই যে খবরটি, আসুন এবার একটু গভীরে যাই। এটা তো খবর আপনারা সবাই জানেন, যে কারণে লাইভে আসা। একটু গভীরে যাই। প্রথমে খেয়াল করুন সরকারি শব্দটির উপস্থিতি। এটা বেসরকারি হাসপাতালে ঘটেনি, এটা সরকারি হাসপাতালে ঘটেছে। এটা কিন্তু বারবার করে প্রতিটি খবরে দেওয়া আছে, কেউ ভুল করেনি। অন্য ডেটা, অন্য পরিসংখ্যান মিসিং থাকলেও এইটা কেউ মিস করেনি, আমি দেখে নিয়েছি। ইংরেজিতে গভর্নমেন্ট হসপিটাল এবং বাংলায় সরকারি, এবং আমাদের দেশের বিভিন্ন ভাষায় যে যে অনুবাদ হওয়ার কথা, সরকারির অনুবাদ বা সরকারি, গভর্নমেন্ট, কেউ মিস করেন কেন, এটা আমরা একটু দেখি। এই আবহে খুব গুরুত্বপূর্ণ। ওই যে বললাম, রিড বিটুইন দ্য লাইনসে যেতে হবে, গভীরে যেতে হবে, তাহলেই বুঝবেন এই অডিও ক্লিপটা আসলে পরে বানানো হয়েছে, সাজানো হলো, না সেই সময় সত্যি সত্যি করা হয়েছিল, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখুন, গতবারে অনেক আতঙ্কিত মানুষ টেস্ট করিয়েছেন এবং উপসর্গ ছাড়াই, কোনো উপসর্গ নেই কিন্তু পজিটিভ এসেছে, তাতেই পরিবার পরিজন, তথাকথিত শিক্ষিত, বিশেষ করে ডিগ্রিধারী পরিবার পরিজন, হিন্দু মুসলমান নির্বিশেষে, তারা করোনা চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের দিকেই ছুটেছেন, যাদের সামর্থ্য সেভাবে নেই বা ছিল না। আর যাদের ব্যাপক টাকা পয়সা আছে, এখনো আছে, তখনও ছিল, তারা বেসরকারির দিকেই ছুটেছেন। এটাই স্বাভাবিক। বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, কে না জানে। তাহলে সেখানে সেই বক্তব্য থেকে পরিষ্কার, অডিও ক্লিপ থেকে পরিষ্কার যে সেখানে এত রোগী এসেছে যে জায়গা দেওয়া যাচ্ছে না।
চিকিৎসার সরঞ্জাম নেই, তাই মেরে ফেলো, বেড খালি হোক, অন্যরা জায়গা পাক। তাহলে এটার মাধ্যমে কি বার্তা দেওয়া হলো? হোয়াট মেসেজ, কি বার্তা দেওয়া হলো একটু ভাবার চেষ্টা করুন। অর্থাৎ সরকারি হাসপাতালে কিন্তু গেলে মেরে দিতে পারে, সাবধান। প্লাস সেখানে চিকিৎসার, করোনা চিকিৎসা তো বটেই, অন্যান্য চিকিৎসারও যে হাল খারাপ সেটা আমরা বিভিন্ন খবরে পাই। ইচ্ছে করে করা হয়েছে, ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি চিকিৎসা ক্ষেত্রে, সরকারি স্বাস্থ্য ক্ষেত্রে, সরকারি শিক্ষা ক্ষেত্রে ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা সবাই জানি। তাহলে আপনারা এবার কি করবেন? আবার করোনার ঢেউ আসছে, তাহলে বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা বাড়ানোর জন্য এই সরকারি কথাটা বারবার উল্লেখ করলে প্রাণের ভয়ে ঘটি বাটি বিক্রি করে কেউ আর করে সবাই বেসরকারি হাসপাতালেই ভর্তি হবেন এবং মুনাফার পাহাড় বেসরকারি নার্সিংহোম, সুপার স্পেশালিটি হসপিটাল, যেগুলো আপনারা জানেন আমাদের বাইপাসের ধারে ডজন ডজন এরকম হসপিটাল গড়ে উঠেছে, আগামীতেও গড়ে উঠবে, রক্তচোষা হসপিটাল, জানেন সেটাই। তো সেগুলোতে ভিড় করবেন, অর্থাৎ সরকারি শব্দটি উল্লেখ করে এই কাজটি করা হলো যে বেসরকারিতে সরঞ্জাম ভালো আছে করোনা চিকিৎসার, সেখানেই যান, প্লাস মেরে দেবে না, মেরে দেওয়ার ব্যাপার নেই। কিন্তু সরকারি হাসপাতালের ডাক্তার এরকম ভয়ঙ্কর হয়, সবাই এভাবেই ভাববে, কেউ বিচ্ছিন্ন ঘটনা বলে ভাববে না, এভাবেই ভাবানো হবে। মনের মধ্যে এটাই ইতিমধ্যেই সরকারি ব্যাপারটা সম্পর্কে নেতিবাচক বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই অনেক ক্ষেত্রে কর্মচারীদের দায়িত্ব জ্ঞানহীনতাও সেখানে দায়ী। তো এতে করে বেসরকারি হাসপাতালের প্রতি আগ্রহ, নির্ভরযোগ্যতা বাড়ানো হলো এই বার্তাটির মাধ্যমে। মেইন স্ট্রিম মিডিয়ায় কখনো দেখেছেন বেসরকারি হাসপাতালে দেহ আটকে, বডি আটকে বা অপ্রয়োজনীয় বিল তুলে রক্ত চুষে কোটি কোটি টাকা, কোটি টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়? এরকম বহু উদাহরণ আছে। সেক্ষেত্রে দেখবেন না এইসব দালাল মিডিয়া সেগুলোকে হাইলাইট করে। ভুক্তভোগী রোগীরা তাদের প্রয়োজনকে হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার পর কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় এসব ঘটনার ভিডিও পোস্ট করেন, কখনো 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 লিখে প্রকাশ করেন যে এই সব বেসরকারি হাসপাতালে কিভাবে তাদের প্রিয়জনকে জবাই করা হয়েছে এবং তাদেরকেও জবাই করা হয়েছে ফাইন্যান্সিয়ালি, এবং অবশেষে বাঁচানো যায়নি। বিভিন্ন রকমের কথা, আস্তে আস্তে প্যাকেজটাকে বাড়িয়ে বিভিন্ন কৌশলে বিভিন্ন রকম ট্রিটমেন্টের নাম করে কিভাবে এই বিলের বোঝা বাড়ানো হয়, চাপানো হয়, সেই সব খবর ভুক্তভোগী মাত্রই জানেন। কিন্তু দালাল মিডিয়াতে, সেগুলো তো প্রাইভেটের মিডিয়া, আদানি আম্বানিরা এসব মিডিয়া চালায়, তারাই মালিক, তারাই আবার এসব নার্সিংহোমে ইনভেস্ট করে, তাই সেখানে এসব খবর পাবেন না। তাই এখান থেকে কি দেখা গেল, করোনা কালে দালাল মিডিয়া যেটা জানাচ্ছে আমাদের, বা আমরা যেটা বুঝতে পারছি, যে সরকারি হাসপাতালে করোনা রোগীর প্রতি দুর্ব্যবহার করা হয়েছে, মেরে ফেলার নির্দেশ আমরা পেয়েছি, দেখতে পাচ্ছি, খবর ভাইরাল। কিন্তু বেসরকারি হাসপাতালে সেই সময় প্রতিটি করোনা রোগীকে দারুণ চিকিৎসা করা হয়েছে, সুলভ মূল্যে চিকিৎসা করা হয়েছে, জবাই করা হয়নি, অত্যধিক বিল চাপানো হয়নি। তাই কি বাস্তবে কি তাই? কই সেরকম কোনো খবর আপনারা দেখেছেন যে সেই সময়ে এই প্রাইভেট হাসপাতালগুলো, নার্সিংহোমগুলো কত টাকার বিল করেছে সুযোগ বুঝে? ঘোলা জলে মাছ ধরার জন্য তারা কত রোগীর পরিবারকে ভয় দেখিয়ে, প্যানিকবাজি করে, মাস্ক পিপিই কিট পরিয়ে, তার দাম ধরে, সমস্ত কিছু ধরে অগ্নিমূল্যে বিল ভরতে বাধ্য করা হয়েছিল সেই সময়। কই সেসব নিয়ে দালাল মিডিয়ার কোনো হেলদোল আছে? নেই। তাহলে কি দাঁড়ালো? এই খবর থেকে
একদিকে সরকারি হাসপাতালে যাতে করে আপনি না যান, ঘটি বাটে বিক্রি করে বেসরকারি হাসপাতালে যান, এটা বোঝানো হলো। আর কি বোঝানো হলো? যে সরকারি হাসপাতাল মানে কিন্তু আপনাকে মেরে ফেলার নির্দেশ আসতে পারে, সাবধান থাকুন। নাম্বার পরের কি বিষয় আমরা দেখতে পাচ্ছি এই খবরটির তলায় গেলে আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পাচ্ছি, খেয়াল করবেন, খুব সূক্ষ্ম। যে মহিলাকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হলো তিনি ঘটনাচক্রে, এই এখানে অডিও ক্লিপ খবর অনুসারে ইসলাম ধর্মাবলম্বী মানুষ। যিনি রেকর্ড করেছেন তিনিও ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তার স্বামী। আর যারা নির্দেশ দিচ্ছেন তারা ঘটনাচক্রে অথবা সুপরিকল্পিতভাবেই যে অডিও ক্লিপটা বানানো হয়েছে, খবর তৈরি করা হয়েছে, তারা কিন্তু হিন্দু। আর এই সময় আপনারা জানেন অপারেশন সিন্দুর থেকে শুরু করে টেরোরিজম, পহেলগাঁও হামলা এবং আমাদের দালাল মিডিয়ার এবং রাজনৈতিক দলের যেরকম মানে হিন্দু মুসলমানের যে বিভাজনের খেলা, ছকবাজি, যাতে করে ঐক্যবদ্ধ লড়াই আমরা লড়তে না পারি যে আয়নিক শক্তির বিরুদ্ধে, সেইটাকে কিন্তু পরোক্ষভাবে উস্কে দেওয়া হলো। অনেক ইসলাম ধর্মী মানুষ যারা এই খেলাটা জানেন না, বোঝেন না, তারা কিন্তু তাদের যে মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়েছে, হিন্দুদের মধ্যে তথাকথিত যেমন বিরাট হিন্দু আছেন, তেমন মুসলমানদের মধ্যেও এরকম মেন্টালিটির মানুষের অভাব নেই। তো তারা কি ভাববেন, এই দেখুন হিন্দু ডাক্তারগুলো, দুটোর নামই শশীকান্ত। শশী মানে কি জানেন তো? চাঁদ। হ্যাঁ, চাঁদ। আর এদিকে আমাদের ধর্মের আমাদের এক মহিলা মুসলমান, তাকে মেরে ফেলার নির্দেশ দিচ্ছে হিন্দু ডাক্তার। এইভাবে তারা ভাববেন, কিন্তু খবরটা এইভাবে বলা নেই, কিন্তু ওই যে বললাম নেপথ্যে যান, সময়টাকে দেখুন। অর্থাৎ এইটা কিন্তু কাজ করবে ভেতরে ভেতরে। কি খেলা দেখেছেন, নামগুলো কিভাবে সাজানো হয়েছে। শেক্সপিয়ার যতই বলুন, হোয়াটস ইন আ নেম, নামে কি এসে যায়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেশে এই নাম যে কতটা গুরুত্বপূর্ণ, এবং আমাদের দেশ এবং প্রতিবেশী দেশগুলো তথা এখন প্রায় সমগ্র বিশ্বেই নাম যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু হাড়ে হাড়ে আপনারা টের পাচ্ছেন। তো তাই খুব ইন্টারেস্টিং। এটা গেল দুটো বিষয়। আরেকটা বিষয় দেখুন খেয়াল করে, এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক অবশ্যই, কিন্তু সেটা কেউ খেয়াল করবে না। কি, মহিলাকে মারা হয়নি, তিনি ফিরে গিয়েছিলেন 10 দিন চিকিৎসা নিয়ে। তিনি মানে চিকিৎসা তো ছিলই না, তাকে তো উল্টে অক্সিজেন কমিয়ে দেওয়ার কথা নাকি, খবরে তাই বলা হচ্ছে। তার মানে কি, চিকিৎসার সরঞ্জাম না থাকা সত্ত্বেও তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তার মানে করোনা আদৌ কোনো ভয়ঙ্কর রোগ নয়, আদৌ কিছু নয়, প্রোপাগান্ডা, প্রচার, সেটা আরো একবার প্রমাণ হলো। মহিলা তো মারা গেলেন না, চিকিৎসা তো দেওয়াই হয়নি তাকে, সরঞ্জামই ছিল না, তাহলে তিনি কি করে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন 10 দিন পরে? প্রশ্ন করবেন না? তাহলে চিকিৎসার সরঞ্জাম না থাকা সত্ত্বেও করোনা রোগী ভালো হয়ে বাড়ি ফিরতে পারে, কারণ ওটা চিকিৎসার দরকারই পড়ে না আসলে। তো কারণ কি, কারণটা এই নিয়ে বহু আলোচনা আগে করেছি। প্যানিক অ্যাটাক, তথা অনেকেই ওই যে টেস্ট করে পজিটিভ, কোনো উপসর্গ নেই, উপসর্গহীন করোনার গল্পটা সেই সময় আমরা শুনতে পাই। অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ কোনো উপসর্গই নেই, আপনি সবই করতে পারছেন। কৃষক লাঙল মানে মাঠে কাজ করছে, এমনকি সেই সময় করোনা ওয়ার্ডে ধর্ষণের ঘটনাও ঘটেছে, এমনটাও আমাদের সামনে এসেছে, আমরা সেই সময় সেগুলো শেয়ার করেছি। এমন বহু ঘটনা ঘটেছে, কোনো একজন ব্যক্তি তার আশপাশের মানে সঙ্গদোষে গিয়ে টেস্ট করেছেন, গ্রামের কোনো ব্যক্তি, তো তারপরে টেস্ট করার পরে রেজাল্ট তো সঙ্গে সঙ্গে দেয়নি। এবার তিনি তার মাঠে কাজ করতে গেছেন, তারপরে হঠাৎ করে বাড়ি ফিরে দেখছেন বাড়ির সামনে পিপিই কিট পরা স্বাস্থ্যকর্মী নাকি তিনি যে টেস্ট করতে গিয়ে দিয়েছিলেন তার নাকি পজিটিভ এসেছে।
অথচ তিনি, তার মধ্যে কোনো উপসর্গই নেই, তিনি মাঠে কাজকর্ম করছিলেন, তিনি তো অবাক। তাহলে বুঝেন তো, অর্থাৎ আপনাকে পজিটিভ ওরা দেখাবে, সেই সময় বহু ফলস পজিটিভ আমরা জানি। সকালে টেস্ট করছেন নেগেটিভ, বিকেলে টেস্ট করছেন পজিটিভ। ওই আরটিপিসিআর এর ঘোটালা কি? ক্যারি ম্যালিস আরটিপিসিআর টেস্ট কি জন্য, কি উদ্দেশ্যে আবিষ্কার করেছিলেন? আসলে ডায়াগনস্টিক পারপাস, রিসার্চ পারপাসে, নট ডায়াগনস্টিক পারপাস। এ বিষয়ে বিস্তারিত আলোচনা অমৃতস্য পত্রা 2য় খণ্ডে রয়েছে, তথ্য সহ অনেকেই পড়েছেন, সেই সময়ে লেখা। তো সুতরাং এরা কি করলো, টেস্টের ঘোটালা দিয়ে উপসর্গহীন মানুষকেও রোগী বানিয়ে দিল, যাতে করে সংখ্যাটা বাড়ানো যায়, মানুষকে প্যানিকগ্রস্ত করা যায় এবং করোনা ওয়ার্ড ভর্তি করে দেওয়া যায়, আইসোলেশন ওয়ার্ড ভর্তি করে দেওয়া যায়। তাই তো, বাস্তবে তো তাই আমরা দেখতে পেলাম। করোনা কালে কেউ ঘরে বসে মারা যাননি, যে কটা মরেছেন সব হাসপাতালে মরেছেন, ট্রিটমেন্ট প্রোটোকলের পাল্লায় পড়ে মরেছেন। সে সময় কি দেওয়া হচ্ছিল জানেন তো? হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, এইসব ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া কতটা ভয়ানক হতে পারে সেই সময় বহু চিকিৎসক আমাদের সামনে এনেছিলেন। আমিও বিভিন্ন বিষয়ে রিসার্চ করে সেই সব তথ্য আপনাদের সামনে রেখেছিলাম। ভয়ঙ্কর সেই সব ড্রাগ, সুইসাইডাল পর্যন্ত হতে পারে মানুষ। তো সেই সব ট্রিটমেন্ট প্রোটোকলের পাল্লায় পড়ে বহু মানুষ সেই সময় মারা যান, করোনার খাতায় নাম ঢুকিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, সেই সময় আপনি হাত ভাঙলে, আপনি কোনো জায়গায় গেছেন হাত ভাঙার চিকিৎসা করতে, সবার আগে আপনাকে করোনার টেস্ট করানো হবে, এটা হুয়ের নির্দেশ ছিল। জায়নিস দালাল হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে হু থেকে ট্রাম্প বেরিয়ে এসেছেন জনগণের আন্দোলনের ফলে, চাপে। জনগণ চাইছে না, আমেরিকার জনগণ হুকে আর চাইছে না। তো সেই হুয়ের নির্দেশ অনুসারে সবার আগে করোনা টেস্ট করতে হতো। ব্যাস, এবার আপনার পজিটিভ, আর পজিটিভ তো হবেই, জানেন সেরকম ঘটনা সেভাবেই তৈরি করা হতো। তো এবার কি হলো, আপনার হাত ভাঙলো, কিন্তু আপনার চিকিৎসা আগে হবে করোনার, তারপরে হাত ভাঙার চিকিৎসা হবে। আপনার ক্যান্সারের জন্য গেছেন, আপনার অন্য কোনো অসুস্থতার জন্য গেছেন, প্রথমে করোনা টেস্ট, তারপরে আপনি মারা গেলেন, হার্ট ডিজিজে মারা গেলেন সেই সময়, বা ক্যান্সারে মারা গেলেন, বা অন্য কোনো রোগে মারা গেলেন, সেইটা ধরা হবে না। সেই সময় যেহেতু আপনার পজিটিভ এসেছিল, অতএব আপনাকে করোনাতেই মৃত্যু হয়েছে সেভাবেই ধরা হবে। এখনো তাই হচ্ছে। কোনো কোনো খবরে বলছেন অন্যান্য কিছু অসুখ ছিল উল্লেখ করা হচ্ছে, বেশিরভাগ খবরে সেটা উল্লেখ করা হচ্ছে না, কোমরবিডিটির কথা উল্লেখ করা হচ্ছে না। তাই করোনা একটা ফ্লু, মিজলি ফ্লু, যেটা ডোনাল্ড ট্রাম্প বলে ফেলেছিলেন। করোনার জন্য মানুষ মরে না, অন্যান্য অসুস্থতা প্লাস ট্রিটমেন্ট প্রোটোকলের পাল্লায় পড়ে করোনার ট্যালি বাড়ানো হয়, এটা একদম পরিষ্কার। কিন্তু প্রথম বিশ্বে পরিষ্কার হয়ে গেছে সিংহভাগ মানুষের কাছে, কিন্তু আমাদের তৃতীয় বিশ্বে গিনিপিগের দেশে এখনো অপরিষ্কার, আমাদের মতো কিছু মানুষ ছাড়া। তাই তো, এটাই বাস্তব। তাহলে মহিলা ফিরে গেলেন 10 দিন পরে। এবারে আসুন টাইমিং এ। অডিও ক্লিপটা করা হয়েছিল 2021 সালের এপ্রিল মাসে। 10 দিন ভর্তি ছিলেন, মানে 15ই এপ্রিল থেকে 25শে এপ্রিল এই রকম সময়ের মধ্যে অডিও ক্লিপটি করা হয়েছিল। সেই রোগিনীর স্বামী অডিও ক্লিপটি করেছিলেন বলে দাবি। তো সেটি এখন কেন এলো, ভাইরাল হলো সংবাদ মাধ্যমে, এখন কেন এলো? তো এক্ষেত্রে বলা হচ্ছে যে সেই ভদ্রলোক যিনি এটা রেকর্ড করেছিলেন, তিনি নাকি চিকিৎসা চলছিল বলে তিনি এটা তখন কাউকে জানাননি। স্বাভাবিক, চিকিৎসার ব্যাঘাত হতে পারে, ওরে বাপরা ভয়ঙ্কর ব্যাপার। এবং তারপরেও তিনি কিন্তু রোগীকে ওখানেই রেখেছিলেন, ভাবতে পারেন।
তিনি কি দিনরাত বসে থাকতেন? এই খেলাগুলো বুঝুন, তাহলে বুঝবেন এটা পরে বানানো প্ল্যানফুলি অডিও ক্লিপ কিনা, না আদৌ সত্যিকারের অডিও ক্লিপ। তো এই খবরটি মানে ডাক্তারদের এই কথোপকথন হচ্ছে, স্বামী সেটিকে শুনছেন, রেকর্ড করছেন, তারপরেও তিনি তার স্ত্রীকে সেখানেই ভর্তি করে রেখে দিচ্ছেন। তিনি কি সেখানে দিনরাত বসেছিলেন? রাতের বেলা দিনের বেলা 24 ঘন্টা যাতে মেরে দেয় কিনা দেখবেন? মোটেই না। তাহলে এটা কতটা বিশ্বাসযোগ্য? এটা সাজানো বলে মনে হচ্ছে না আপনার? কেন সাজানো? ওই যে আগের কথাগুলো বললাম আমি, যে কেন এটা করা হচ্ছে, এখনো বাকি আছে। সরকারি হাসপাতালের প্রতি আরো বেশি ভেঙে দেওয়া, যাতে করে মানুষ সেখানে না যান। সরকারি চিকিৎসা ব্যবস্থাকে খলনায়ক বানিয়ে ফান্ডিং তো বন্ধ করা হয়েছে বিভিন্নভাবে, যেমন সরকারি শিক্ষা ব্যবস্থাকে ওরা শেষ করে দিচ্ছে, তেমনি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা যাতে করে একেবারেই উঠে যায়, সেটাকে ওরা যতটা পারে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে দালাল মিডিয়াকে দিয়ে। জায়নের শক্তি পুঁজিপতিরা যারা এসব প্রাইভেট হাসপাতালে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, ইনভেস্ট করেছেন, তাঁরা এইসব খবরকে তোল্লা মারছেন। তাহলে প্রশ্ন করবেন না, স্বামীটি এই অডিও ক্লিপ মানে এইটা শোনার পরেও যে একজন জেলার সার্জন তিনি চিকিৎসককে মেরে ফেলার মানে রোগিণীকে মেরে ফেলার নির্দেশ দিচ্ছেন, তার সত্ত্বেও রোগিণীকে সেখানে ভর্তি রেখে 10 দিন ভর্তি রাখা হলো। হ্যাঁ, প্রশ্ন করুন কেন? আপনি হলে কি করতেন? এটা শোনার পরে হইচই হয়তো করতেন না, আপনি নিরীহ মানুষ। আপনি যেন তেন প্রকারে সেই রোগিণীকে সেখান থেকে বের করে অন্য কোনো করোনা হাসপাতালে, যদি মনেই করতেন আপনি করোনায় বিশ্বাস করেন, অন্য জায়গায় স্থানান্তর করার চেষ্টা করতেন। সেই চেষ্টায় করা হয়েছিল বলে এখানে খবরে বলা নেই। আর কি, এবার টাইমিং তো উনি তখন না হয় চিকিৎসা চলছিল বলে তিনি না হয় এটা চুপ করে গেলেন। তার এতদিন পরে 21শে মে নাকি মানে 5 মানে এই মে মাসের প্রথম সপ্তাহে নাকি এই ভিডিওটা তিনি নাকি ছেড়েছেন, প্রকাশ্যে এনেছেন, অডিওটা। কত বছর পরে? 2021-এর এপ্রিল থেকে 2025-এর মে, কত বছর হয়? 5 বছর তো 4 বছর তো হয়েই গেল। তো এতদিন তিনি ঘুমোচ্ছিলেন এতদিন? এই অডিও ক্লিপ নিয়ে তিনি পুলিশের কাছে গেলে অনেক আগেই তো এদের গ্রেপ্তার করা হতো। স্ত্রী সুস্থ হয়ে ঘরে ফেরার পরও তিনি কেন চুপ করে গেলেন? ঠিক এই সময়ে কেন এটি ভাইরাল হলো? আপনারা গিয়ে একটু খোঁজ নিন তো, ওই হাসপাতালে যেখানে উল্লেখ আছে সেরকম নামের ডাক্তার আছেন কিনা, এবং তাদেরকে আদৌ ধরা হয়েছে কিনা, গ্রেপ্তার করা হয়েছে কিনা, একটুখানি খোঁজ খবর করুন স্থানীয় যদি কেউ থাকে। সাবধান থাকুন, খেয়াল করুন, এগুলো মাথায় রাখুন। দালাল মিডিয়ার সব খবরকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। অনেক খেলা থাকে পেছনে, খবর বানানো যায়, খবর হয়। ওই যে আমার একটা লাইন আছে, খবর এবং খাবারের মধ্যে মূল ফারাক এই যে সরঞ্জাম থাকলে আপনি আপনার ইচ্ছে মতো খাবার বানিয়ে নিতে পারেন ঘরে, কিন্তু খবর ওরা যেভাবে বানাবে আপনাকে সেভাবেই গিলতে হবে। এটাই হলো খবর এবং খাবারের মূলগত ফারাক। তো করোনা যখন আবার ফিরে এসেছে, সেই আবহে এই ক্লিপটি, অডিও ক্লিপটিকে নিয়ে খবর করা হলো, ভাইরাল করা হলো, আর আপনারা শেয়ার করলেন, যাতে করে করোনা আগামীতে তো আরো প্যানিকবাজি হবে। দেখবেন টেস্ট বাড়ছে, মানুষ অনেকে টেস্ট করছেন। টেস্ট যত হবে করোনা পজিটিভ তত বেরোবে। বহু আগেই আমরা বলেছি টেস্ট না করলে করোনা হয় না। উপসর্গই তো নেই আপনার, আপনি কি করে বুঝবেন? কিন্তু ওই যে প্যানিকবাজির কারণে আপনি ভদ্রলোক দেখে নেও, একটু সর্দি কাশি হলো, আপনি সঙ্গে সঙ্গে বউ বললো বা স্বামী বললো, যাও একটু টেস্টটা করিয়ে নাও না, টেস্টটা একটু করিয়ে নাও না গো, ব্যাস হয়ে গেল।
এইভাবে ওরা টেস্ট বাড়ছে, ওরা জানে এটাই তো খেলা, তাই এদিকে বাড়ছে। দু একটি মিডিয়ায় কেউ কেউ বলছেন অবশ্য, কিন্তু সেটা খুব কম, যে টেস্ট বেড়েছে বলেই করোনাটার সংখ্যাটা বেড়েছে, আমি দেখলাম। কিন্তু সেগুলো তো ধোপে টিকবে না, কারণ প্যানিকবাজিতে এগুলো বলা যাবে না। তাহলে এইবার আপনি পজিটিভ হলো, এইবার আপনি কি করবেন? আপনি যদি বুদ্ধিমান হন, বাড়িতে বসেই ফল টল খেয়ে, আপনারা জানেন সেই সময় কি হয়, যে কোনো জ্বরের ক্ষেত্রে, আসলে তো জ্বর, ফ্লু, সর্দি কাশি, নামটাই অভিনব, তাই নোভেল করোনা ভাইরাস, ওই নাম দিয়েই আপনাদের একেবারে কাট করে দিয়েছিল, এখনো অনেককে কাট করে দিচ্ছে। প্লেটলেট কমে যায়, তো সে সময় ফল বেশি করে খাবেন, কার্বোহাইড্রেট বাদ দিয়ে দেবেন, 2 দিন শুধু ফল খাবেন, একদম না পারলে মিনিমাম কার্বোহাইড্রেট নেবেন। তবে পারাটা উচিত, শরীরকে তৈরি রাখা উচিত ফলের জন্য। ফ্রুট বেশি করে খাবেন, দেখবেন ঠিক হয়ে গেছেন আপনি, কিচ্ছু লাগে না। কিন্তু ওই যে বাড়িতে বলে, বাবা তোমার করোনা হয়েছে, কি প্রাণঘাতী রোগ, অথচ সরকারি তথ্য সে সময় বলছিল 99.99% মানুষ ঘরে বসে সুস্থ হয়ে যাচ্ছে, এরা কিন্তু বলেছিল, ছোট্ট করে বলতো। কিন্তু কিন্তু 150 কোটির দেশে, 140 কোটির দেশে ওই 7টা 8টা 10 জন মারা যাচ্ছে, সেটাই তখন ভয়ঙ্কর। ওরে বাপ রে বাপ, এটাই তো মগজ আমাদের। এবারেও দেখবেন সংখ্যাটা, যেটা দেখবেন কতজন মারা গেছে, বলছে অমুক রাজ্যে 2 জন, অমুক রাজ্যে 7 জন, অমুক রাজ্যে 5 জন, এইভাবে করে করে হচ্ছে। তো টোটাল সংক্রমণ এখন কত, 4,000 হয়ে গেছে, ধরে রাখুন 4,000 বা তার বেশি। তো আমাদের কত কোটির লোক? 140 কোটি, তার মধ্যে 4,000 কত শতাংশ? সে সময় কেউ এগুলো ভেবেছিলেন? সেই সময় তো অত সংক্রমণের দরকার ছিল না, তার আগেই বন্ধ করে দিয়েছিল, লকডাউন করে দিয়েছিল। এবারে না হয় একটু মানুষ টানুষ সংখ্যাটা বেড়েছে, ভয় না পাওয়া মানুষের সংখ্যাটা অবশ্যই বেড়েছে। এখন অনেকে মাস্ক পরা শুরু করেছেন, দেখতে পাচ্ছি, তবে সংখ্যাটা এখনো যথেষ্ট কম, এবং এটা আমাদের আশার কারণ, যে মানুষ আগের মতো ভয় পাচ্ছে না। পুলিশ নামালে অবশ্য অন্য কথা, তখন অন্য গল্প, সেই সিচুয়েশন এখনই আসবে না, তবে ওরা চেষ্টা করবে। সতর্ক থাকুন, প্রতিবাদে থাকুন, তাহলে। কিন্তু ওই যে সেই সময় যা হয়েছে, তা এখনো একটা সংখ্যক মানুষ, যদি আমাদের দেশ 140 কোটির মধ্যে যদি 10% মানুষও এখনো প্যানিকগ্রস্ত থাকেন, সংখ্যাটা কত হচ্ছে? 14 কোটি, 10 কোটিই ধরুন। তো 10 কোটির মধ্যে যদি 1 লক্ষেরও পজিটিভ হয়ে যায়, এরা তো টেস্ট করাবেনি, টেস্ট করান এবং পজিটিভ বেরোয়, তো এই যদি 50,000-এরও পজিটিভ বেরোয়, তারা যদি এই, অবশ্যই কোন শ্রেণীর কথা বলছি বুঝতেই পারছেন, তারা যদি এই প্রাইভেট হাসপাতালে, অবশ্যই সরকারি হাসপাতালে মেরে দিতে পারে, আর এদের টাকা পয়সা আছে, ইন্স্যুরেন্স আছে, হেলথ ইন্স্যুরেন্স আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো বেসরকারি হাসপাতালে গিয়ে মুনাফা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা নেবেন, এই কারণেই এইসব খবর, পাশাপাশি প্যানিকবাজি। আর হেলথ ইন্স্যুরেন্সের একটা ফাঁদ কি বলুন তো, অনেক ফাঁদ আছে, একটা ফাঁদ কিন্তু সাবধান, অধমের কোনো ইন্স্যুরেন্স নেই, হেলথ দূরের কথা, কোনো ইন্স্যুরেন্স অধমের নেই। প্রিয়জনরা জানেন, পরিচিত মানুষরা জানেন। আমার অনেক ছাত্র সেই সময়, এখন আর কেউ বলে না, এখন আর কি বলবে, যারা পরবর্তীকালে ইন্স্যুরেন্স সেক্টরে গেল, অনেকে অনুরোধ করেছিল, স্যার একটা করুন, অমুক তমুক, ভালোবেসেই করেছিল, মুনাফাবাজির জন্য করেনি। এটা তো স্বাভাবিক না, ইন্স্যুরেন্স ছাড়া একটা মানুষ বেঁচে থাকে কি করে? ভদ্রলোকের ইন্স্যুরেন্স থাকবে না, এটা হয়? ছি 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 ছি। কিন্তু যাই হোক, আমার নেই, একটাও নেই। তো কিন্তু ইন্স্যুরেন্স যখন হলো না আপনার, ওই যে ইন্স্যুরেন্সের মধ্যে জানেন তো ফ্রি টেস্ট থাকে, এতগুলো টেস্ট ফ্রি পাবেন, অমুক রোগের টেস্ট ফ্রি পাবেন, অমুক রোগের টেস্ট ফ্রি পাবেন, তমুক সুবিধে পাবেন, অমুক লিপিড প্রোফাইল পাবেন, এইসব বিভিন্ন রকমের হেন তেন করে বিভিন্ন সুবিধে দেওয়া হয়। আর তখন আপনি কি ভাববেন, বাহ, ফ্রি তো করেই নিই না, ফ্রি তো। অনেকে ভাবেন, ইস, আমরা এতগুলো মানে সুযোগ সুবিধে একটাও নিচ্ছি না, হ্যাঁ, আমার একেবারে সুপার স্পেশালিটিতে ট্রিটমেন্টের সুযোগ আছে, সুন্দরী নার্স আছে,
ভালো কেয়ার নেয়, তারা অ্যাট্রাকটিভ, একেবারে 5 স্টারের এনভায়রনমেন্ট, সেখানে ইন্স্যুরেন্স আছে কিন্তু যেতে পারছি না, এরকমও মানসিকতা লোকের মধ্যে গ্রো করে। তাই দেখবেন করানো হয়। ইনফ্যাক্ট ব্যাপারটা এমন, অসুস্থতা এমন একটা স্টেটাস হয়ে গেছে, জানেন তো। তাই দেখবেন বিভিন্ন বাইপাসের মোড়ে, বিভিন্ন রাজপথে যেসব বড় বড় হাসপাতালের সুপার সুপার স্পেশালিটি হাসপাতালের বিজ্ঞাপনের বোর্ড ঝোলে, সেখানে দেখবেন সুন্দরী সেবিকা, মানে নার্স, কি সুন্দরভাবে সেবা করছেন অ্যাপ্রন পরে, এবং রোগীর মুখে উদ্ভাসিত হাসি, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। ওই গানটার কথা আবার মনে পড়ে যায় যখন ওই সব হোর্ডিং দেখে। তো যাই হোক, রোগীও চঞ্চল হয়ে ওঠেন। তো এই রকম আর কি ঘটে। তো তাহলে কি করবেন? ফ্রি তো টেস্ট আছে, করে নি না ওই টেস্টটা, লিপিড প্রোফাইলটা করিয়ে নাও গো, ফ্রি তো। ব্যাস, ওই ফ্রি এর চক করে পড়ে এমন ডেটা আপনাকে ধরিয়ে দেবে যেটা সত্যি সত্যি হতে পারে। শরীর কিন্তু আমাদের অনেক কিছুই, প্রেশার, সুগার, ঠিকঠাক খাওয়া দাওয়া করলে আপনি নিজেই বুঝতে পারবেন না, নিজেই শরীর সেলফ কিওর করে নিচ্ছে। আমার বাবা বলতেন, সেই দাঁড়িয়ে, যার কথা আমি আমার বইপত্রে লেখায় বারবার করে বলি, পাঠক পাত্রেই জানেন, কি বলতেন? 99.99% রোগ শরীর নিজেই সারিয়ে নেয়, শরীর নিজেই সারিয়ে নেয়, সেলফ কিওর। কিন্তু আমরা শরীরকে সময় দিই না, তো আমরা দৌড়ই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে। তাই এই শব্দটি বাবাই আমাকে ছোটবেলায় বলেছিল, অর্থটা আমি তখন অতটা বুঝিনি, ছোট তো, এখন ভালো করে বুঝি। পেশেন্ট মানে রোগী, পেশেন্ট মানে ধৈর্যশীল মানুষ। এখানে কি হলো? আর কি? পেশেন্ট মানে রোগী, হি ইজ আ ক্যান্সার পেশেন্ট। তাহলে দুটো একই বানান, একই উচ্চারণ হলো কেন? কেন? ঘটনা চক্রের ব্যাপার নাকি? না, একটা যোগাযোগ আছে। রোগ হলে ধৈর্য ধরতে হয়। ইউ হ্যাভ টু বি পেশেন্ট হোয়েন ইউ আর আ পেশেন্ট। ধৈর্য ধরতে হয়, শরীরকে একটু সময় দিতে হয়। আমাদের শরীরের ইমিউন সিস্টেমটাই হলো প্রথম প্রহরী, ফার্স্ট ওয়াচম্যান, তাকে সুযোগ দিতে হয়। ইমিউনিটির উপর বিশ্বাস করতে হয়, ন্যাচারাল ইমিউনিটির উপর বিশ্বাস রাখতে হয়। শরীর নিজেই সারিয়ে নেয়, অধম তার সাক্ষী। শরীর থাকলে তো অসুস্থতা টুকটাক হয় না? যাই হোক, তো এই যে জায়গাটা, এবং খাদ্যই ঔষধ, বারবার করে আমি বলি, আমার কথা নয়, মডার্ন মেডিসিনের আদি পিতা হিপোক্রেটিসের কথা। তাহলে এই যে জায়গাটা খেয়াল করুন, কিভাবে ওরা মানুষকে প্যানিকগ্রস্ত করছে। তো এই প্যানিকটা ওরা আবার ছড়াচ্ছে। পাশাপাশি যারা ভ্যাকসিন একটা ডোজ কম নিয়েছে, তারা আবার খোঁজ করছে, ভ্যাকসিনের খোঁজ করছে। শিশুদের মৃত্যু, আমি আগের ভিডিওতে বলেছি, শিশু মৃত্যু যেটা আগে অতটা প্রচার করা হয়নি, এবার বেশি করে প্রচার করা হচ্ছে। আমাদের দেশে 6 বছর পর্যন্ত অফিসিয়ালি দেওয়া যাবে, ওটাকে কমিয়ে 6 মাস অব্দি আনার চেষ্টা হবে। আমি সাবধান করে দিয়েছি, সতর্ক থাকুন, এগুলো আসবে আগামীতে। আমেরিকার মানুষ, ওখানে তো 6 মাস আগেই হয়েছে, কিন্তু এখন ট্রাম্প এসে সেখানে সতর্কতা অ্যাড করে দিয়েছেন। বাবা মা চাইলে তবেই, জোর করা যাবে না, কনসেন্ট চাই, কনসেন্ট চাই, কনসেন্ট, এবং সেটা পরিষ্কারভাবে সিডিসির ওয়েবসাইটে উল্লেখ করা আছে। আমাদের কে করবে এসব উল্লেখ? কোন রাজনৈতিক দল করবে? কোন বুদ্ধিজীবী করবে? কোন সরকার করবে? কোন নেতা করবে? কেউ নেই। যা করার আমাদেরই করতে হবে, আমাদেরই ভূমিকা নিতে হবে। আমাদের পাশে আমরা ছাড়া কেউ নেই। আমরা তো গণশত্রু ওদের চোখে, আমরা ওদের মুনাফায় আঘাত হানছি। তাই এই খবরগুলো, এই জাতীয় খবর আগামীতে আরো ভাইরাল হতে পারে, সতর্ক থাকুন, খেলাটা বুঝুন।
একজনের মন্তব্য চোখে পড়ল, কি বিষয়ে লাইভ করছি আর কি বিষয়ে প্রশ্ন। এটাই হয়তো স্বাভাবিক। দিস ইজ স্টার্ক রিয়ালিটি। বিজন কর্মকার মহাশয় প্রশ্ন করছেন, স্যার কি গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্টমেন্ট করেন? যারা আমাকে চেনেন ব্যক্তিগতভাবে, আমার খোঁজ খবর রাখেন, কথা হয়, তারা জানেন এই প্রশ্নটা কতটা হাস্যকর। তারাই শুধু জানেন, এর বাইরে কেউ কারো জানার কথা নয়। তবে অর্থাৎ প্রকৃত সহযোদ্ধা যারা আমার সঙ্গে যোগাযোগ রাখেন বা জানেন, ব্যক্তিগত আলাপ আছে, তারা তো জানেনই। আর হ্যাঁ, যারা কালে ভদ্রে বিপদে পড়লে, স্যার ওই ভ্যাকসিনটা কি নেব, আমার বাচ্চাদের কি ভ্যাকসিন দেবো, অমুক তমুক, তাদের কথা বলছি না। তাদের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ নেই বা যোগাযোগ নেই। ব্যক্তিগত অসুবিধায় পড়লেই তারা মেসেজ করেন, তাদের কথা বলছি না, তারা জানবেন না। যাই হোক, বিজন কর্মকার মহাশয়কে বলি, না, আমি কোনো কিছুতে ইনভেস্ট করি না। আমার কোনো ইনভেস্টমেন্ট নেই, আমার ইনভেস্টমেন্ট শূন্য, জিরো। বাইরে থেকে দেখে মনে হয় না, না মনে হওয়াই তো স্বাভাবিক। এটাই তো মহাকালের একটা লীলা, যে অধমকে দেখে কিন্তু বাইরে থেকে মনে হবে না যে ইন্স্যুরেন্স নেই, ইনভেস্টমেন্ট নেই, হ্যাঁ, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার মনে হবে? হবে না। কি করবো বলুন? ইটস অ্যান আয়রনি অফ ফেট। যাক, এই বিষয়গুলো তো আমি লাইভে আলোচনা করি না। এটা ধনীদের বিষয়, ধনী উচ্চ মধ্যবিত্তদের বিষয়। আমার বিষয় সাধারণ মানুষকে নিয়ে। তবে হ্যাঁ, অনেক পাঠক সহযোদ্ধা যারা আমার সঙ্গে আছেন, সবাই তো আর পথে নেমে আন্দোলন করতে পারেন না। যারা আমার ব্যক্তিগতভাবে আলাপও আছে, আমার বইপত্র সংগ্রহ করেন বা করেছেন বা যোগাযোগ আছে, তাদেরকে অবশ্যই আলাদা করে প্রশ্ন করলে বলি, কিসে ইনভেস্ট করলে ভালো হবে, কিসে না করলে ভালো হবে, ভালো না এড়িয়ে যাওয়া উচিত, সেগুলো আমি বলে থাকি। কিন্তু ফেসবুকটা আমি এই কারণে ব্যবহার করি না। এই বিষয়ে দেখবেন অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেকেই আছে, তারা করছেন। আমি আমার ফেসবুক এবং ইউটিউব বিশেষ লড়াইয়ের ক্ষেত্রেই ডেডিকেট করেছি, সেটা আপনারা ইতিমধ্যেই জানেন, জানা নিয়মিত পাঠক সহযোদ্ধা। যাই হোক, এবারে আসছি আরো একটি দিকে, এটাও করোনার সঙ্গে রিলেটেড। আচ্ছা, এখানে কেউ প্রশ্ন করছেন, আমার সহযোদ্ধারা নিশ্চয়ই করছেন, কি কোথায় এই যে এত এত করোনা রোগী নাকি বাড়ছে, এখন 4,000 হয়ে গেছে, বলতে বলতে আরো বেড়ে গেল, কেউ কেউ কয়েকজন নাকি মারাও গেছে। আমাদের দেশের লোক সংখ্যার নিরিখে সেই সংখ্যাটা কত কত পার্সেন্টেজ, সেই আলোচনাতে না হয় গেলামই না। সেভাবে মানুষ তো দেখেনি না আদৌ তারা কি রোগে মরছেন, অন্য রোগের উল্লেখ কোন মিডিয়া করছে, সেটাও আমি সে প্রশ্নেও গেলাম না। আমাদের সবকিছু কতিপয় সহযোদ্ধা পাঠক ছাড়া এই প্রশ্নগুলো কেউ করেন না। তাহলে এমন একটা প্রশ্নে আসি যেটা সবারই করা উচিত। তারা যে আমার সহযোদ্ধা হবেন, পাঠক হবেন, বইপত্র পড়বেন, এমন না হলেও করা উচিত। যারা আমার ফেসবুকে নেই, আমার ইউটিউবে নেই, তাদেরও করা উচিত। কি আচ্ছা, এইসব মানুষ যারা অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন, করোনা বলে বলা হচ্ছে, কেউ কেউ নাকি মারাও যাচ্ছেন, তারা কি ভ্যাকসিনেটেড ছিলেন না আনভ্যাকসিনেটেড ছিলেন? প্রশ্নটা মিডিয়া করছে, মিডিয়া বলছে না। এই যে এত এত রোগী যারা ভর্তি হচ্ছেন, করোনা বলে বলা হচ্ছে, এতগুলো করোনা কেস পাওয়া গেছে, এই রাজ্যে এত, ওই রাজ্যে এত, সেই রাজ্যে এত, এতগুলো মারা গেছে, এই রাজ্যে এত, ওই রাজ্যে এত, সেই রাজ্যে এত, কেরালা সবার উপরে, বিজ্ঞান মহোৎসব কেরালা সবার উপরে, এই রাজ্যেও পাওয়া যাচ্ছে অমুক এত কেস, এত মৃত্যু। কলকাতার কোন ওসি নাকি করোনা পাওয়া গেছে তার শরীরে। প্রশ্ন করছে, কোন মিডিয়া সেখানে উল্লেখ করছে ভ্যাকসিনেটেড না আনভ্যাকসিনেটেড এরা, এইসব রোগীরা বা এইসব মৃত্যু? কেউ করছে না। কেন করছে না?
আমাদের দেশে 98% মানুষ প্রথম ডোজ নিয়েছেন করোনার। সাম্প্রতিক তথ্য অনুসারে দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় 80% মানুষ। তৃতীয় ডোজও বেড়ে গেছে, মানুষ নিচ্ছে, আগে পরবর্তীকালে নিয়েছে, সেটাও সংখ্যাটা 70% হয়ে গেছে। তাহলে করোনা আবার কেন? ভর্তি হতে হচ্ছে কেন হাসপাতালে? মরবেনই বা কেন? একজনই বা কেন মরবেন করোনায়? ও 100% এফিকেসি নেই নাকি? তাই? ও আচ্ছা, তো যারা করোনা হচ্ছে তারা অন্তত বলে দিন, জানান, হে দালাল মিডিয়া, তারা ভ্যাকসিনেটেড না আনভ্যাকসিনেটেড এই খবরটা অন্তত দিন, লোকে বুঝুক। আর আমরা যারা আনভ্যাকসিনেটেড এখনো পর্যন্ত এবং আগামীতে চিরকাল থাকব, এবং আমাদের সহযোদ্ধাদের যারা সন্তান জন্ম দিচ্ছেন অনেকেই, তাদের সন্তানদের শরীরে একটিও শিশু ভ্যাকসিনও প্রবেশ করছে না। আজকের দিনে আপনারা প্রার্থনা করুন, আমাদের আরেক সহযোদ্ধা যুগল বাবা মা হতে চলেছেন, এতক্ষণে হয়তো সুখবর হয়েও গেছে, এবং তারা দৃঢ় প্রতিজ্ঞ, হাসপাতালের সঙ্গে আগে থেকে কথা বলে সমস্ত কিছু কাগজপত্র বলে সই সাবুত করিয়ে রেখেছেন যে বাচ্চাকে একটিও ভ্যাকসিন দেওয়া হবে না, গোঁজা হবে না, সেই লক্ষ্যে। প্রার্থনা করুন, আমিও প্রার্থনা করি আজ রাতের মধ্যেই, আজকালের মধ্যেই সুসংবাদ পাব। ভর্তি হয়ে গেছেন, তবে এরকম বহু সহযোদ্ধার নবজাতকের ছবি আমি ফেসবুকে পোস্ট করি, ভিডিও কিছু কিছু পোস্ট করি, তো আমরা নেব না। তো প্রশ্ন হচ্ছে, এইসব রোগীদের মধ্যে অন্তত ভ্যাকসিনেটেড নাই বলুক, এটা তো বলুক, বলার হিম্মত দেখাক যে আনভ্যাকসিনেটেড মানুষের করোনা হচ্ছে, সেটা বলুক। এই রোগীদের তথ্য দিয়ে আমরা খোঁজ নেব ব্যক্তিগতভাবে। যেই বলা হবে আনভ্যাকসিনেটেড, নাম তো বলে না ওরা, তবে হ্যাঁ করোনা রোগীর মরে টরে গেলে নামটাম বলছে, দেখছি কিছু কিছু ক্ষেত্রে নাম বলছে, তো তারা ভ্যাকসিনেটেড সেটা বলছেন, আমরা জানি তারা ভ্যাকসিনেটেড। আমার হোয়াটসঅ্যাপেই হাজারের বেশি মানুষ আছেন যারা পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করেছেন বা সেই সময় যোগাযোগ করেছেন, সংখ্যাটা আরো বেশি, আমি গুণে দেখিনি, আনুমানিক বললাম, তারা আনভ্যাকসিনেটেড। করোনার কথা বলছি, করোনা ভ্যাকসিন তারা নেননি, তো তারা একজনও করোনায় মারা যাননি এখনো পর্যন্ত। তো যদি করোনা সত্যিকারের ভয়ঙ্কর মহামারী হতো, তাহলে আমরা যারা আনভ্যাকসিনেটেড এখনো পর্যন্ত আছি এবং গর্বের সঙ্গে বলি, তাদের তো অন্তত একজন দুজন করোনায় মারা যেতেন রে বাবা, কোথায়? তাই অনুগ্রহ করে দালাল মিডিয়া এবং দালাল চিকিৎসক, ফার্মা দালাল যারা এখন আবার নতুন করে ব্যবসায় নেমে পড়েছেন, ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন, তাদের বলবো, হিম্মত থাকলে উল্লেখ করুন তাদের স্টেটাস, whether they are vaccinated or unvaccinated, লিখে দিন। তখন লোকে আরো ভালো করে বুঝতে পারবে যে করোনাটা ভ্যাকসিন নিয়েই হচ্ছে বেশি করে। কি তাতে তো অসুবিধা হবে, তাই না? হ্যাঁ, অসুবিধে হবে, আমাদের সুবিধা হবে, আপনাদের অসুবিধে হবে, দালালদের অসুবিধা হবে। তাই কেউ উল্লেখ করবে না, করছে না। তাই প্রশ্ন রাখুন, পোস্টে গিয়ে প্রশ্ন করুন। অনেক সহযোদ্ধা দেখছি সব আতঙ্কবাজির মানে প্যানিকবাজির পোস্টে গিয়ে ধুয়ে দিচ্ছেন, খুব তাদেরকে সাধুবাদ জানায়, প্রতিবাদ অব্যাহত রাখুন, সোচ্চারে থাকুন, তাদেরকে অভিনন্দন জানায়। আমরা এই পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি এবং আমরা জানতাম যে এটাই ঘটবে, তাই তো ঘটছে। আমি বলেছিলাম করোনা প্রজেক্ট 2025-এর
31শে মার্চ পর্যন্ত, প্রয়োজনে ওরা বাড়াবে যেখানে দরকার পড়বে। দেখুন ইউরোপে করোনার গল্প কোথায়, প্যানিকবাজি চলছে, ওখানে 31শে মার্চ পর্যন্ত শেষ হয়ে গেছে প্রজেক্ট। আমেরিকা তো আবার 31শে মার্চের আগেই ট্রাম্প জানিয়ে দিয়েছে হু থেকে বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো খেলাটা। কিন্তু আমি বলেছিলাম যেখানে দরকার সেখানে ওরা করোনাবাজি করে যাবে, করোনাবাজি করে চলেছে এশিয়াতে। এখন যেখানে ভদ্রলোক আছে, এখনো জনসংখ্যাও আছে, মুনাফার সুযোগ আছে, সেখানেই তো করবে। আর আফ্রিকাতে নেই করোনাবাজি, প্যানিকবাজি, কারণ আফ্রিকার মানুষ সে সময় ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছিল জন মাগোফুলির নেতৃত্বে। আফ্রিকার বহু দেশ, এবং তাদের তো পয়সা দেওয়ারও ক্ষমতা নেই। আফ্রিকার অবস্থা তো আপনারা জানেন, আগের থেকে ভালো জানেন তো। ওরা জড়িবুটি প্রকৃতি থেকেই খাদ্য এবং ঔষধি সংগ্রহ করে বেঁচে আছে। ওদের সুপার স্পেশালিটি হাসপাতালের খরচ দেওয়ার, বহন করার ক্ষমতা নেই সিংহভাগের। আগের থেকে ভালো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের দেশে সবার না হলেও 10%, 15%, 20% যাই হোক একটা মানুষের আছে, তাই এখানে ব্যবসাটা হবে ভালো। তাই প্যানিকবাজিটা এখানে দরকার আছে, মানে ওদের সুবিধে হবে। খেয়াল করবেন খেলাগুলো ওরা কোথায় খেলে, স্পেন করার মতো ফিয়াট কারেন্সি যেখানে আছে সেখানেই এই খেলাটা চলবে। আর চেতনাহীনতা যেখানে আছে, গিনিপিগ যেখানে, দুটোর কম্বিনেশন এশিয়া মহাদেশটাই সেরা এই ক্ষেত্রে। চেতনাহীনতা, প্রতিবাদহীনতা এবং পাশাপাশি খরচ করার মতো টাকা একটা অংশের। দেখতে গেলে আমরা এশিয়াকেই পাব। তাই এখানে করোনা ফিরে এসেছে, আনা হয়েছে। বলাই বাহুল্য এই ভিডিও যারা এসএসসির জন্য মানে ভিডিও দেখেন, দেখবেন খেয়াল করে স্কুলের ব্যাপারে যখন আমার ভিডিওগুলো হয় করি, মানে চাকরি বাকরি এসএসসি স্বাভাবিক, তখন অনেকে দেখেন ভিডিও টিডিও কেস ফেস কি হচ্ছে, তারা ওটাই বোঝেন, ওটা বুঝুন, কিন্তু পাশাপাশি স্বাস্থ্যটা বুঝুন, আগামীটাকে চিনুন, নইলে ও আমও যাবে ছালাও যাবে। করোনা একটা সিম্বল, নতুন বিশ্ব ব্যবস্থার সিম্বল, যাকে কাজে লাগানো হয়েছে এবং এখনো হচ্ছে। তাই বারবার বলবো, যারা এটাকে মনে করবেন ওই যে ধান ভানতে নাকি শিবের গীত কেউ কেউ বলেন, সতর্ক থাকুন, প্রতিবাদে থাকুন, নইলে আবার করোনা বাড়িয়ে আপনাদের ওই পরীক্ষার যে মূলটা ঝোলানো হয়েছে সেটা না তুলে নেয় আবার। করোনার কারণে আর পরীক্ষা নেওয়া গেল না, আহারে কি হবে বলুন দেখি, সর্বনাশ হবে। তাই প্রতিবাদে থাকুন যাতে করে এটা করতে না পারে ওরা। আমরা প্রতিবাদ করছি সর্বত্র, পথে ঘাটে, অনলাইনে অফলাইনে, আপনারাও করুন। যারা নতুন এসেছেন তাদেরকে বলি, রিলেটেড আপনার পেশার সঙ্গে, আপনার জীবনের সঙ্গে রিলেটেড, লকডাউন বা সেমি লকডাউন বা স্কুল যদি বন্ধ করে দেয়, লোকাল ট্রেন যদি বন্ধ করে দেয়, এইসব দেখিয়ে, ভয় দেখিয়ে, প্যানিকবাজি করে, তাহলে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাধারণ মানুষ প্রত্যেকেই অ্যাফেক্টেড হবেন। সেটা কি আপনারা চাইছেন? এমনিতেই তো স্কুল বন্ধ করে 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 অনেক স্কুল তুলে দিয়েছে, ভ্যাকেন্সি কমে যাচ্ছে, পদ বিলোপ হয়ে যাচ্ছে। তাহলে আপনারা কোথায় চাকরি পাবেন, কোথায় চাকরি করবেন বলুন দেখি, যদি স্কুলই বন্ধ করে দেয় আবার? ইতিমধ্যেই মহারাষ্ট্রে এরকম, কর্ণাটকে এরকম আমি দেখলাম, দরকার হলে আপনারা আমি লিঙ্ক দিয়ে দেবো। ইতিমধ্যেই বলা হচ্ছে নাকি সেখানকার স্বাস্থ্যমন্ত্রী বা কর্তৃপক্ষ জানিয়েছেন, যারা অসুস্থ মানে পড়ুয়া, সর্দি কাশি, তাদেরকে স্কুলে আসতে বারণ করা হচ্ছে, মাস্ক পরতে বলা হচ্ছে। আবার এগুলো কি এখান থেকে সূত্রপাত হয়েছিল আগের বারে, মনে করে দেখুন। প্রতিবাদে থাকুন, না স্কুলটা যদি আবার বন্ধ করে দেয়, একদিকে গরমের নাম আছে, আবার করোনাও বাড়ছে। ইতিমধ্যে দালাল মিডিয়ায় দেখতে পাচ্ছি এরকম খবর, স্কুলের ছুটি কি বাড়বে, স্কুলের ছুটি কি বাড়বে, এইভাবে তারা প্যানিকবাজি করা শুরু করেছে, যাতে করে তথাকথিত গ্রামে গঞ্জেও তো এখনো ভদ্রলোক গার্জিয়ান আছেন, তারাও তো দেখছেন, তারা যাতে ছেলে মেয়ে স্কুলে না পাঠান। দেখবেন আগামীতে স্কুল খুললেও উপস্থিতির হারটা খেয়াল রাখবেন। শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরকে বলছি, মহাশয়াদেরকে বলছি, অ্যাটেন্ডেন্স রেটটা দেখবেন, কম্পেয়ার করে দেখবেন কত কমছে, কমতে বাধ্য। এই জন্যই ওরা এটা করছে। সরাসরি স্কুল এখন বন্ধ করতে না পারলেও
করবে আগামীতে, টার্গেট সেটাই, যদি আমরা প্রতিবাদে না থাকি। কিন্তু এভাবে ওরা কমাবে, কমিয়ে কমিয়ে আরো স্কুল তুলে দেবে। আর স্কুল তুলে দেওয়া মানে শিক্ষকদের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়া। আর আপনারা ভাবছেন এভাবে আপনারা এসএসসি দেবেন আর চাকরিটা পেয়ে যাবেন। পদই যদি না থাকে, ভ্যাকেন্সি যদি লোপাট করে দেয়, কি কোথায় চাকরি করবেন? সবই রিলেটেড। সোশিও ইকোনমিক ব্যাপারগুলো বুঝুন। করোনা আসলে সোশিও ইকোনমিক ভাইরাস, ওটা মেডিকেলি কিছু নয়। ওটাকে ইউজ করা হচ্ছে পলিসি মেকিং এর জন্য, ইউজ করা হচ্ছে শুরু থেকেই। তাই ওটা বিজ্ঞান নয়, সায়েন্স, ওটা সায়েন্টিজম। বারবার করে বলে এসছে, প্রথম থেকে বলে এসেছে। যারা নিয়মিত পাঠক সহযোগিতা তারা জানেন যে সেগুলো সবই মিলে যাচ্ছে। যাই হোক, এই ভিডিওটি যে উদ্দেশ্যে করা, আমি সেই শেষ প্রান্তে এসে পৌঁছেছি। যাবার আগে, বিদায় নেওয়ার আগে আবার বলবো, প্রশ্ন করুন। এসব খবরে গিয়ে আমার সহযোদ্ধারা ধুয়ে আসছেন, আপনারাও জানিয়ে দিন যে আপনারা ভয় পাচ্ছেন না, এটা জানানো জরুরি। প্রশ্ন করুন এইসব মানুষ যারা অসুস্থ হচ্ছেন, কারণ কমেন্ট তো অনেকেই পড়ে, তারা ভ্যাকসিন নিয়েছেন কিনা সেই তথ্য কেন মিডিয়া দিচ্ছে না? ভ্যাকসিন নেওয়ার পরে কেন করোনা হচ্ছে, মারাও বা যাচ্ছে কেন? যারা মৃত হচ্ছেন, মারা যাচ্ছে, তাদের ভ্যাকসিনেশন স্ট্যাটাস জানানো হোক। তাহলে ভ্যাকসিন দিয়ে কি লাভ হলো? আবার কেন, আবার কি ভ্যাকসিন নিতে হবে? কেন, কতদিন ধরে ভ্যাকসিন নিতে হবে আমাদের? দুটোই নিলে নাকি যথেষ্ট ছিল, ডাবল ভ্যাকসিনেটেড, তাহলে আবার এখন ভ্যাকসিন নেওয়ার কথা আসছে কেন? কতদিন ধরে এই খেলা চলবে? এই প্রশ্নগুলো করুন। আবার সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন, আবার একটা খবরে দেখলাম আরো উন্নত ভ্যাকসিনের কথা বলছেন কোন এক দালাল চিকিৎসকরা এখন তো ভিডিও টিডিও করছেন, আপনারা জানেন, ব্যবসা বাড়ানোর জন্য। এদের ধুয়ে দিয়ে আসুন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন এদের কাছ থেকে। সাবধান, ব্যতিক্রমী চিকিৎসক তারা আমার নমস্য, তাদের সংখ্যা কোথায়? নেই বললেই চলে। এরা আবার কি বলছেন, আমাদের দেশেও বিদেশি মানে mRNA ভ্যাকসিনের আনা হোক, এরকম দাবি উঠছে, পরামর্শ দেখা যাচ্ছে। আমি আমার ফেসবুক পেজে হাইলাইট করে, আন্ডারলাইন করে এরকম একটি খবরকে পোস্ট করেছি, স্ক্রিনশট পোস্ট করেছি, আপনারা দেখে থাকবেন। সেখানে বলা হচ্ছে mRNA ভ্যাকসিন আমাদের দেশেও আনা হোক। ওই যে মডার্না, ফাইজারের ভ্যাকসিন। এবং আমি আগের ভিডিওগুলোতে অ্যালার্ট করেছি, সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন আসছে, নিউক্লিওক্যাপসিড ভ্যাকসিন, অর্থাৎ স্পাইক প্রোটিন এবং নিউক্লিয়াস প্রোটিন। এটা নিউক্লিওক্যাপসিড বলা হয় এই দুটো প্রোটিনের মানে ক্ষেত্রেই, যাতে করে অ্যান্টিবডি তৈরি করতে পারে শরীর, এরকম একটা প্রপাগান্ডা দিয়ে বিজ্ঞানের নাম করে ওরা mRNA সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন অলরেডি ট্রায়াল চলছে। সতর্ক থাকুন, মোজা হবে আমাদের দেশেও। আগের বারে মডার্না ফাইজারকে ওরা অ্যালাউ, আমাদের দেশে ওই যে বিল গেটস ঢুকে পড়েছিলেন, তার সিরাম ইনস্টিটিউট কম্পিটিশন ছিল, কোভিশিল্ড দেওয়া হয়েছে সিংহভাগ মানুষকে, মডার্না ফাইজারকে ঢুকতে দেওয়া হয়নি। বিল গেটসই আটকে দিয়েছেন, অবশ্যই কলকাতি নেড়েছেন। এবার খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। বিল গেটস ব্যবসা যা করার করে নিয়েছেন এখানে। কোভিশিল্ড, তার সাইড এফেক্ট ইতিমধ্যে আমরা জেনে গেছি, তার ভয়ানক পরিণাম, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক জেনে গেছি আমরা। আমাদের মিডিয়ায় দেখবেন, মেইনস্ট্রিম মিডিয়াতেও কোভিশিল্ড নিয়ে বহু খবর এসেছে। সরকারও স্বীকার করেছে, টিকা মৃত্যুর দায় নেবে না কেন্দ্র বলে অনেক খবর এসেছে, আমরা সেটা শেয়ার করেছি। এবং কোভিশিল্ড নিয়ে বহু খবর মিডিয়ায় এসেছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হচ্ছে ইত্যাদি খবর আমরা জানি, আমাদের কাছে আছেও, আমরা ছড়িয়েছি। একই রকম ভাবে মডার্না ফাইজারের ভ্যাকসিনে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস হচ্ছে এবং সেটাতে বহু মানুষ আমেরিকায় অসুস্থ হচ্ছেন, মারা যাচ্ছেন, ইউরোপ আমেরিকায়, সে খবরও সেখানে ছড়িয়েছে, তাও আমরা জানি। এবং এইসব ফার্মা কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন সেনেটে পর্যালোচনা চলছে এখনো। সে একটি লিঙ্ক আমি একদিনের প্রথম দিনের পর্যালোচনার লিঙ্ক আমি
সম্ভবত প্রথম দিন আমি আমার ফেসবুক পেজে দিয়েছিলাম। এখনো পর্যালোচনা চলছে, অনেকে প্রশ্ন তুলছেন কেন গোপন রাখা হয়েছিল বিভিন্ন রকমের ভয়ানক পরিণতি, যেটা ওরা জানতো। ভ্যাকসিনের ব্যবসাটাই কি বড় ছিল, মানুষের প্রাণ বড় ছিল না? এরকম অনেক প্রশ্ন আছে। পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিসের মতো যে হার্ট প্রবলেম, হার্ট ডিজিজ যেগুলো, সেগুলো কেন উল্লেখ করা হয়নি? যেখানে বক্স করা ছিল ভলান্টিয়ার যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কি কি সমস্যা হচ্ছে তার জন্য বক্স কাটা ছিল, তো সেই বক্সে এগুলোর উল্লেখই ছিল না। শুধু মাইনর যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো, মাসেল পেইন থেকে শুরু করে বিভিন্ন রকমের জ্বর ইত্যাদি ইত্যাদি, সেগুলোর উল্লেখ বক্স ছিল, কিন্তু এই সিভিয়ার সাইড এফেক্ট যেগুলো তার জন্য কোনো বক্সই ছিল না। হসপিটালাইজেশনের জন্য বক্স ছিল না, কেউ হসপিটালে ভর্তি হচ্ছে কিনা, এগুলোর কোনো কিছু ছিল না। এইসব বিভিন্ন কারণে সেখানে ফার্মা কোম্পানিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এবং আপনারা জানেন ট্রাম্প আসার পরে জনগণের চাপে বলবো তারা 10,000 স্বাস্থ্যকর্মীকে ট্রাম্প কিন্তু বিদায় জানিয়েছেন। কিন্তু এই খবরগুলো আমরা জানি, এদেশের মানুষ কিন্তু জানে না, জানানো হয় না। আমাদের মিডিয়াতে কতবার দেখেছেন যে আমেরিকায় এসব হচ্ছে, সিলেটে এসব হচ্ছে। বাংলা মিডিয়াতে বা আমাদের দেশের মিডিয়াতে যেগুলো মানুষ দেখে, বাজারি পত্রিকাগুলো, যারা আনন্দ করতে করতে বাজার করে বা বাজার করে আনন্দ করে, এটাই হবে বাজার করে আনন্দ করে, তাদের পত্রিকায় ফাইজার মডার্নাকে নিয়ে কোনো খবর এসেছে? তারা সেখানে কি হচ্ছে তাদের তুলোধনা করা হচ্ছে, ফাউচিকে তুলোধনা করা হচ্ছে। এই খবরগুলো এখানে এসেছে? নেই, আসেনি, দেখবেন না। তাহলে কি হতে পারে আগামীতে? খেলাটা বুঝুন। অনেকেই আনন্দে চলছেন, কোভিশিল্ড এই হচ্ছে সেই হচ্ছে, সব পেপারে বেরোচ্ছে, আমি জানি। অথবা এসব খবর তো রাখতেই হয় আমাকে, আপনারাও রাখেন, আমিও রাখি। কিন্তু এই যে ব্যবসাটা তো করে নিল, 200 কোটি ডোজ, তারপরে তো এখনো আরো বাড়ছে। এরপরে কি হবে? এই যে কোভিশিল্ডের ভ্যাকসিন আর কেউ নিতে চাইবে না, মানে কোভিশিল্ড নিতে চাইবে না, ব্যাপারটা এভাবেই ছড়িয়েছে। তাহলে কি হবে? মানুষ কি নিতে চাইবে? করোনা যখন আবার প্যানিকবাজি হবে এবং মানুষের তো ভদ্রলোকের ওষুধ ছাড়া চলে না, ভ্যাকসিন ছাড়া চলে না, তখন এইটা হতে পারে বলছি, কিন্তু পাইপ লাইনে এটা থাকতে পারে। মাথায় রাখুন, আমি সম্ভাবনার কথা বলছি। তখন কি হতে পারে? কোভিশিল্ড খারাপ ছিল, কোভিশিল্ডের অনেক সমস্যা আমরা দেখতে পেয়েছি। এই কারণে কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য উচ্চ মানের সবচেয়ে সেরা ভ্যাকসিন মডার্না ফাইজারের mRNA ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক। আসুন গ্রহণ করুন। আর mRNA নামটা বেশ দারুণ, দুর্দান্ত নাম। করোনা ফাইট করতে পারে, এবং শুধু করোনা নয়, যে কোনো ভয়ঙ্কর রোগকে মোকাবিলা করতে পারে এই mRNA। এই প্রচার তো চলছেই, এবং আমাদের লোকজন এইসব আমেরিকায় কি হচ্ছে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিসের নামই জানে না। তারা বুঝবে যে বাবা আগের ভ্যাকসিন নিয়ে ক্ষতি হয়েছিল, অনেকেরই শরীর দুর্বল হয়ে গেছিল। বাংলা খবরেও দেখেছি, কোভিশিল্ড নামটাও পড়েছি। এবার তাহলে ভালো ভ্যাকসিন আসছে ভাই। মোদী সরকার, আমাদের মহামান্য মোদী, তিনি উপলব্ধি করেছেন যে এই ভ্যাকসিন ক্ষতিকর, তাই ভালো জিনিস তিনি নিয়ে আসছেন, অনুমোদন দিয়েছেন। তো এরকম করে কিন্তু দালাল মিডিয়া প্রচার করতে পারে mRNA ভ্যাকসিনের। সাবধান থাকুন, প্রশ্ন করুন। আর আরো একবার আমি বলছি, যারা স্কুলের চাকরির চেষ্টা বা সরকারি চাকরির চেষ্টা এখনো করে যাচ্ছেন, মোহভঙ্গ হয়নি, তাদের বলবো আরো প্রতিবাদে সোচ্চার হন। কারণ নতুন বিশ্ব ব্যবস্থার টার্গেট কিন্তু সরকারি ব্যবস্থাকে তুলে দেওয়া, লাটে তোলা, অনেকটাই হয়ে গেছে সেই কাজ। তাই আপনারা এই করোনার এই তথাকথিত প্যানিকবাজির বিরুদ্ধে যদি সরব না হন, অফলাইনে অনলাইনে, তাহলে যে কটা পদ এখন অবশিষ্ট আছে রাখতে হয়েছে, সেগুলোও উঠে যাবে। তখন শুধু ওই ক্লারিক্যাল গেছে, এআই দিয়ে হয়ে যাচ্ছে, শিক্ষকেরাও ক্লার্কের কাজ করে দিচ্ছে। এখন কি করবে তারা? হ্যাঁ, দেখুন কাদের দিয়ে কাদের চাকরি খাচ্ছে। শিক্ষকদের দিয়ে কাজ করিয়ে ক্লার্কের চাকরি খাওয়া হচ্ছে, মানে আমরাই আমাদের লোপাট করে দিচ্ছি। এটাই তো লীলা, মহাকালের লীলা। শেষ পর্যন্ত দেখবেন সাফাইওয়ালার কাজ ছাড়া কিছু থাকবে না অবশিষ্ট। কারণ ওই কাজটা রোবট দিয়ে করাতে গেলে অনেক খরচা, বাকি কাজ এআই দিয়ে করালে কম খরচায় হয়ে যায়, লাগেই না।
একটা ক্লার্কের কাজ যদি এআই দিয়ে বা এই শিক্ষককে দিয়ে পোর্টাল দিয়ে ডিজিটাইজেশনের মাধ্যমে করানো হয়, খরচা বাড়ে না। কিন্তু একটা সাফাইওয়ালার কাজ যদি রোবট দিয়ে করানো হয়, অনেক খরচা। তার চেয়ে সাফাইওয়ালা মানুষ রাখা ভালো। তাই ওই সব ক্ষেত্র যেগুলোকে মনে রাখবেন, গায়েগত, এটাও একটা মহাকালের লীলা, গায়েগতরে খাটা লোকজনকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমরা চিরকালে তথাকথিত শিক্ষিত ডিগ্রিধারী মানুষ ইন্টেলেকচুয়াল লেবারকে গুরুত্ব দিয়েছি। কি, ইন্টেলেকচুয়াল লেবার ইজ সুপেরিয়র টু ম্যানুয়াল লেবার, অর্থাৎ কি বৌদ্ধিক শ্রম কায়িক শ্রমের চাইতে উৎকৃষ্ট। এটাই তো প্রচলিত ধারণা, যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা শুধু এই সময়ে নয়, এটা এসে হয়ে গেছে, সেভাবেই দেখা হয়েছে। দ্য পেন ইজ দ্য মাইটার দ্যান দ্য শোর্ট, তাই তো এভাবেই দেখা হয়েছে। শোর্টটা কি, সৈনিক, সে গায়ে গতরে যুদ্ধ করে তরবারি দিয়ে, তার চেয়ে শক্তিশালীকে কলম। বিচারক যদি ধরুন বা যাই হোক, কবি সাহিত্যিক লহ, তার প্রভাব অনেক বেশি, চিন্তা চেতনা ছড়ায় এই সেন্সে, ঠিক আছে। কিন্তু পেশাগত ক্ষেত্রে যদি দেখা যায়, বর্তমানে আমরা যেখানে এসে দাঁড়িয়ে আছি, একজন কেরানির চাইতে একজন সাফাইওয়ালার ভবিষ্যৎ, একজন সরকারি, একজন একাডেমিক কোয়ালিফিকেশন আছেন, মাস্টার ডিগ্রি, বিএ অমুক তমুক, তার চাইতে একজন ফুচকাওয়ালার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কেন? গায়ে গতরে খেয়াল করে দেখুন, যেগুলোকে আমরা ঘৃণা করেছি এক সময়, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, সেই পেশাগুলো কিন্তু এখনো অনেক দিন টিকে থাকবে। কারণ সেগুলোর বিকল্প এআই দিয়ে করা যাবে না, সেগুলোর বিকল্প রোবোটিক্স দিয়ে করা যাবে না, পোষাবে না খরচা। কিন্তু একজন শিক্ষকের বিকল্প পুরোটা না হলে অনেকটা এআই দিয়ে করা যায়। আর কন্ট্রাকচুয়াল টিচার তো আছেই, আর ক্লার্ক তো গেছেই। পুরো কাজটাই তো ডিজিটালি হয়ে যাচ্ছে, এখন আপলোড হয়ে যাচ্ছে পোর্টালে, খাতা কলম নেই, কাগজের যুগ শেষ সরকারি দপ্তরে। তাহলে যে কাজগুলোকে এতদিন ভদ্রলোকেরা আমরা নিন্দা টিন্দা করে এসেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, সেই পেশাগুলো কিন্তু এখনো বহাল তবিয়তে টিকে আছে। সাফাইওয়ালা, রাস্তা ঝাড় দেবেন, এখনো দেখবেন আবর্জনা তোলার লোক, মিউনিসিপ্যালিটি আবর্জনা তুলছে, তারা পয়সা করি না দিলে রীতিমতো কাজ বন্ধ করে দেয়, গোটা শহর নোংরা হয়ে যায়। রোবট নামানো যায় না। কোথায় রোবট পৌরসভার আবর্জনা পরিষ্কার করবে? তাদের ভবিষ্যৎ এখনো পর্যন্ত নিশ্চিত, আগামীতেও থাকবে। তাই লক্ষ্য রাখুন, ওই যে যারে তুমি নিচে ফেলো, এই ভদ্রলোক শ্রেণী যে পেশাগুলোকে এতদিন কটাক্ষ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই পেশাগুলো এখনো বহাল তবিয়তে টিকে আছে, থাকবে, মানে উল্লেখযোগ্য অংশই থেকে যাবে। মিস্ত্রি বলুন, ইলেকট্রিশিয়ান বলুন, যেখানে হাত পায়ের স্কিল, গায়ে গতরের ব্যাপারটা আছে, বেশি আছে, তারা থেকে যাবে এবং আছে। বাকিরাই কিন্তু বিপন্ন এখন, টপ লেভেল বাদ দিয়ে, মধ্যবিত্তের বিনাশ। তাই আবার বলছি, সতর্ক থাকুন, প্রতিবাদে থাকুন, সোচ্চারে থাকুন। যদি বাকি এখনো যা আছে, যতটুকু আছে, সেগুলোকে বাঁচিয়ে রাখতে পারেন। ছোট দোকান থেকে কেনাকাটা করুন। আবার বলছি, ওটার একটা পেশা, যেখানে আপনি না হোক আপনার সন্তান সন্ততি যাতে করে পরবর্তীকালে ছোটখাটো দোকান দিয়ে করে খেতে পারে। একটা সময় যারা স্বপ্ন দেখতেন আমার সন্তান অধ্যাপক হবে, কলেজের অবস্থা ইতিমধ্যেই জানেন, না জানলে আবার জানিয়ে দেব, শিক্ষক হবে, জানেন ইতিমধ্যে কি পরিস্থিতি। আর ডাক্তার দেখবেন আগামীতে, ওই তো আসুক, সরকারি প্রতিষ্ঠানে ওই কম পয়সা দিয়ে ডাক্তারি পড়ার যুগ শেষ হয়ে আসছে, সব বেসরকারি প্রতিষ্ঠানে কোটি টাকা দিয়ে পড়তে হবে। তো কোথায় পড়াবেন? তবে অপশন কি? স্কিল বেসড এডুকেশন, ভোকেশনাল স্কিল, অথবা ছোটোখাটো ব্যবসা। তো সেই দোকানগুলো যদি কর্পোরেট হাঙর মলের চক্করে পড়ে উঠে যায়, আপনারা নিজেই যদি মল থেকে কেনাকাটা করতে থাকেন, অনলাইন থেকে, অ্যামাজন থেকে কিনলাম, স্ট্যাটাস, নিজের কবর নিজে করছেন, তখন আপনার সন্তান সন্ততির সামনে
পরবর্তীতে পেশার জন্য কোনো অপশন থাকবে না। স্বনিযুক্তির অপশনটা বজায় থাকে যদি ছোট দোকানগুলো অন্তত ফাংশন করতে পারে, বা ছোট মাঝারি দোকানগুলো। বহু জায়গায় উঠে যাচ্ছে, তো আমরাই তো আমাদের কবর খুঁড়ি স্ট্যাটাসের জন্য, দেখানোর জন্য, দেখনদারির জন্য, স্মার্ট হওয়ার জন্য। সতর্ক থাকুন। আর পরিশেষে আরো একবার বলি, যারা শিশু ভ্যাকসিনকে দেবেন কি দেবেন না ইত্যাদি ব্যাপারে পরামর্শ চাইছেন বা নিতে না চাইছেন, তারা এভাবে হোয়াটসঅ্যাপে, তাদেরকে আমি কিছু বলবোই না, কারণ তিক্ত অভিজ্ঞতা কিছু ঘটেছে। কারণ আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, সেক্ষেত্রে আমি আপনাকে এই সংবেদনশীল বিষয়ে কোনো পরামর্শ দিতে পারি না। তাই এক্ষেত্রে মুখোমুখি হতে হবে, মুখোমুখি আসতে হবে, তবেই আমি এ বিষয়ে আপনার পাশে দাঁড়াতে পারি বা আমার পরামর্শ আপনাকে দিতে পারি। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন।